হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের নিউটনীয় বলবিদ্যা বা নিউটনীয় যে মেকানিক্স এই চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। তো আমি থাকতেছি তোমাদের ফায়াজ হাসান ভাইয়া তোমাদের সাথে। তো এই চ্যাপ্টারে মনে হয় তোমাদের সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডিউস হচ্ছে একাডেমিক ক্লাসে। তো আজকে আমরা যে আমাদের চ্যাপ্টারটা পড়বো এটার নাম নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা আসলে বলবিদ্যার দুইটা পার্ট থাকে, একটা থাকে নিউটনীয় বলবিদ্যা আর একটা থাকে আইনস্টাইনীয় বলবিদ্যা। তো আইনস্টাইনীয় যে বলবিদ্যার যে পার্টটা আছে ওইটার সাথে এটার মেইন যে আসলে ডিফারেন্সটা হচ্ছে কি, নিউটনীয় বলবিদ্যাতে কোনো বস্তুর ভর হচ্ছে ধ্রুব, আর আইনস্টাইনীয় বলবিদ্যাতে এই যে ভরটা ধ্রুব থাকে না। তো যাই হোক, এটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের চ্যাপ্টারে দেখব, এখন শুধু নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে আমরা ফোকাসটা করি। তো এই বলবিদ্যার চ্যাপ্টার আমি আর নিউটনীয় কথাটা উল্লেখ করব না, আর এখন থেকে আমরা বলবিদ্যা বলতে শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যাটাকেই বুঝবো। তো বলবিদ্যা এটা বোঝার আগে তোমাকে তাহলে বল সম্পর্কে আগে জানতে হবে। তাহলে আমাকে কি জানতে হবে? সবার প্রথমে আমার কনসেপ্ট থাকা লাগবে বল সম্পর্কে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি বলটা কি, বলটা আসলে কি? বলটা হচ্ছে বস্তুর জড়তা যে পরিবর্তনকারী একটা প্রচেষ্টা। তাহলে এখন আবার আরেকটা প্রশ্ন আসে, তাহলে জড়তাটা কি? জড়তা কি? ঠিক আছে, তাহলে আমাদেরকে এই বলবিদ্যা বা বল সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে ওইটা হচ্ছে আমাদেরকে জড়তা সম্পর্কে জানতে হবে। এখন দেখো, এই জড়তা যে ওয়ার্ডটা, এই জড়তা বলতে আসলে কি বোঝায়? জড়তা বলতে আসলে বোঝাচ্ছে কি, কোনো কিছু আটকিয়ে যাওয়া বা যেই অবস্থায় আছে বস্তু ওই অবস্থায় থাকতে চাওয়া বা থাকার প্রবণতা, এটা হচ্ছে জড়তা। ধরো আমরা অনেক সময় দেখি যে আমরা অনেকে বলি যে ওর ভিতরে জড়তা আছে, কি যে কথা বলার সময় কেউ যদি আটকে যায় আমরা বলবো তার কথা বলার জড়তা আছে। তারপরে আরেকটা কি হইতে পারে, ধরো তুমি কোথাও ভাইবা দিতে গেলা বা তুমি কোথাও উপস্থাপন করতে গেলা, তোমার ভিতরে একটা কাজ করে কি যে তুমি যেটা উপস্থাপন করতে চাও তুমি এটা উপস্থাপন করতে পারতেছো না, আমরা কি বলি যে ওর ভিতরে জড়তা আছে। মানে কি, যে ও আসলে এতদিন এরকম কোনো কাজ করে নাই, সো ও আসলে ওই এক্সপিরিয়েন্সটা না থাকার কারণে সে পারতেছে না, মানে সে তার আগের অবস্থায় থাকতে চাচ্ছে। আচ্ছা, তো এই বলবিদ্যার যে চ্যাপ্টারে যে জড়তা, এখানে আসলে বস্তুর জড়তা দুই প্রকার হয়। কি জড়তা? একটা থাকে গতি জড়তা আর একটা থাকে স্থিতি জড়তা, এবং এই জড়তাটা হচ্ছে অবস্থানের সাপেক্ষে। অবস্থানের সাপেক্ষে অবস্থানের সাপেক্ষে দুই প্রকার জড়তা আছে, একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। অবস্থানের সাপেক্ষে বলতেছি কেন, এখন এটা একটু দেখো। এটার বলার রিজনটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না আমাকে প্রথমে ওইটা দেখতে হবে। ধরো কোনো একটা বস্তু যখন স্থির থাকে তখন কিন্তু সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হয় না, এবং বস্তুর তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ না করো বস্তু কখনোই চাবে না তার অবস্থানের পরিবর্তন হোক। আরেকটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা কি? সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এবং যেই হারে পরিবর্তন হচ্ছে বস্তুটা অলওয়েজ চাবে কি যে আমার এই হারে যাতে পরিবর্তনটা থাকে, বেশিও যাতে না হয় কমও যাতে না হয়। তো এই জন্যই বলতেছি অবস্থানের সাপেক্ষে জড়তা। এবং এই চ্যাপ্টারে নিউটনীয় বলবিদ্যার এই চ্যাপ্টারে এই যে আমরা যত জড়তা পড়ব, এই জড়তা অবস্থানের সাপেক্ষে গতি জড়তা আর স্থিতি জড়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আমি এই কথাটা হঠাৎ তো জোর দিয়ে বলার কারণ হচ্ছে আরেক প্রকার জড়তা কিন্তু থাকে। ওইটা কি? যে বস্তুর অবস্থার সাপেক্ষে জড়তা। ওইটা হচ্ছে বস্তুর অবস্থার সাপেক্ষে। একটা ছিল অবস্থান আর একটা হচ্ছে বস্তুর অবস্থার সাপেক্ষে। এটা কিরকম? তুমি যখন কোনো বস্তুকে বিকৃতি করতে যাবা, অর্থাৎ তুমি যখন কোনো বস্তুর যে অবস্থা আছে, ধরো কোনো একটা বস্তুর শেপ এরকম আছে, তুমি যদি বল প্রয়োগ করো বস্তুটা এরকম হইতে পারে। কিন্তু ধরো তুমি এই বরাবর একটা বল প্রয়োগ করছো, বস্তুটার এখন ফার্স্ট স্টেজে ছিল এরকম অবস্থা, সেকেন্ড স্টেজে আছে এই যে এরকম অবস্থা, বুঝতে পারতেছো? তো এটা হচ্ছে কি যে বস্তুর আকৃতি, মানে এটা কি বস্তুর অবস্থা। অথবা আরেকটা হইতে পারে কোনো একটা বস্তু কঠিন অবস্থায় আছে, ওইটাকে তুমি তরল অবস্থায় নিলে। তো এই যে এই টাইপের যে জড়তাটা, এটা আসলে এই চ্যাপ্টারের না, এটা হচ্ছে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম, মানে সপ্তম চ্যাপ্টারে আমরা দেখব। এটা স্থিতিস্থাপক রিলেটেড কিছু টার্ম আসবে, কোনটায় হবে কোনটায় হবে না, তো এটাও যাব না। এজন্য বলতেছি যে এই চ্যাপ্টারে আমরা শুধু
অবস্থানের সাপেক্ষে যে জড়তাটা থাকবে আমরা শুধু এইটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানতে পারলাম কি, আমরা প্রথমে জানতে পারলাম যে আমাদেরকে বল সম্পর্কে জানতে হলে আমাদের আগে জড়তা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। তাহলে জড়তা কি বলা যায়? জড়তা বলা যায় বস্তু যে অবস্থায় আছে, অর্থাৎ তার অবস্থানের সাপেক্ষে, অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এটার সাপেক্ষে আমরা জড়তাকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমাদের গতি জড়তা, নাম্বার 2 হচ্ছে আমাদের স্থিতি জড়তা। আচ্ছা, এই তো গেল। এখন ধরো দুইটা বস্তু, কি বলতে পারি, ধরতে পারো আমার হাতে একটা ডাস্টার আছে আর একটা মার্কার আছে। এখন কার জড়তা বেশি? যদি দুইটা বস্তু স্থির থাকে, দুইটা বস্তু যখন স্থির থাকে তখন আমরা যখন, আচ্ছা এই কথাটা বলার একটা রিজন বলি, জড়তার পরিমাপক, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো কার জড়তা বেশি। তাহলে আমাদের এখন দ্বিতীয় যেটা জানতে হবে জড়তার পরিমাপক। জড়তার পরিমাপক মাপক, জড়তার পরিমাপক কি আসলে কি হইতে পারে? তো জড়তার পরিমাপক হবে কি, যখন বস্তু গতিশীল অবস্থায় থাকবে তখন বস্তুর জড়তার পরিমাপক হচ্ছে, গতিশীল অবস্থায় থাকলে, গতিশীল অবস্থায় থাকলে হচ্ছে ভরবেগ। আর যখন বস্তু স্থির অবস্থায় থাকবে, স্থির অবস্থায় যখন থাকবে তখন শুধুমাত্র তার ভর। ঠিক আছে? তো এইটা আমি তোমাদেরকে একটু বলি। ধরো আমি এই কেসটা ধরবো, আমি সেকেন্ড কেসটা ধরবো। এখন আমরা দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করব, করার পরে দেখব যে কার জড়তা বেশি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে জড়তার আলাদা কেন কোনো পরিমাপক নাই, এটার আলাদা কেন একক নাই, আলাদা কোনো কিছু দ্বারা কেন সংজ্ঞায়িত করা হচ্ছে না? এটা অনেকটা এরকম, ধরো দুইজন ব্যক্তি, আমরা কিন্তু দুইটা ব্যক্তিকে যদি বলি যে একজন শুধুমাত্র ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করেছে, আরেকজন 10 পর্যন্ত করেছে, তুমি কিন্তু এক্সাক্ট বলতে পারবে না কার ভিতরে জ্ঞানের পরিমাণ কত। তবে যেহেতু যে ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে সে বেশি বই পড়ার কারণে তার কিন্তু জ্ঞানের পরিধিটা বেশি, মানে আমরা সাধারণভাবে যেটা ধরতে পারি। এখন আবার কেউ এটা বলতে চায় না যে অত 9-এ থাকতে ইন্টারের বই শেষ করে বসে রয়েছে তাহলে অর্থ জ্ঞান বেশি, এরকম কিছু না। আমরা ইন জেনারেল একটা জিনিস ধরতে পারি যে যে যত বেশি বই পড়বে স্বাভাবিকভাবে কি হবে, তার জ্ঞানের পরিধিটা বেশি থাকবে। তো ডিরেক্ট জ্ঞান পরিমাপ করা যায় না, কিন্তু আমরা মোটামুটি তার কত সংখ্যক বই সে পড়তেছে আমরা এইটার উপর ডিপেন্ড করে ধরতে পারি যে যে যত বেশি বই পড়বে তার জ্ঞানের পরিধি তত বেশি হবে। তো ডিরেক্ট আমরা জ্ঞান পরিমাপ করতে পারতেছি না, কিন্তু কতটা বই পড়তেছে ওইটার উপর। এবং ওই ক্ষেত্রে কি হইতে হবে, আমাদের দুইটা স্টুডেন্টই কিন্তু সেম টাইপের হইতে হবে। কারণ কি, এখানে আবার অনেকে আবার অনেক ধরনের তোমরা খুঁটিনাটি ধরতে পারো যে ও তো ক্যাপচার করতে পারে বেশি, ও 10টা বই পড়ে 9টা বই মনে রাখছে, আর ও 12টা পড়ছে মনে রাখতে পারছে 7টা, এরকম ব্যাপার না। আমরা ধরতেছি ওরা যাই পড়ে তাই মনে রাখতে পারে। তাহলে কার জ্ঞান বেশি হবে, যে যত বেশি বই পড়বে। তো এরকম জড়তার ব্যাপারটাও হচ্ছে এরকম যে ডিরেক্ট জড়তা আসলে পরিমাপ করা যায় না, কিন্তু এটার পরিমাপক হিসেবে কি ইউজ করা হয়, স্থির যে জড়তা আছে, স্থির অবস্থায় বস্তুর জড়তাটা পরিমাপ করা হয় ভর দ্বারা, আর গতিশীল অবস্থায় পরিমাপ করা হয় ভরবেগ দ্বারা। আচ্ছা, তাহলে দুইজন ধরো ব্যক্তি, আমি দুইটা মানুষ আঁকি, যদিও আঁকতে পারি না, কিভাবে আঁকে? আচ্ছা, ওনার যে ভর, ওনার ভর হচ্ছে 2 কেজি, আর আরেকজন মানুষ ধরলাম, হ্যাঁ ওনার ভর কত দেওয়া যায়, ওনার ভর 3 কেজি, একটু মোটা তাই না, তাই 3 কেজি, আর ওর হচ্ছে ওর ভর মাথাটা আবার বড়, হচ্ছে 2 কেজি। ঠিক আছে? তো তাহলে এখন যখন আমাদের যেই দুইজন ব্যক্তি ধরলাম, ওনার নাম কি দেওয়া আছে, নাম দেওয়া লাগবে না, এটার M1 দিই, এটার M2 দিই, তাইলেই হবে। তাহলে M1 ভরের যে যা ব্যক্তি ছিলেন উনি হচ্ছে 2 কেজি ভরের, আর উনি হচ্ছে 3 কেজি। তো যখন ওনারা যখন স্থির থাকবে, তুমি যদি তাদের ভিতরে এই যে জড়তা পরিবর্তন করতে চাও বা জড়তা মাপতে চাও, অবশ্যই 2 কেজি ভরের যে ব্যক্তি ছিলেন ওনার থেকে 3 কেজি ভরের যে ব্যক্তি, ওনার জড়তাটা বেশি হবে। আচ্ছা, এখন একটা কাজ করি, ধরলাম এই ব্যক্তিটা এখন V1 সমান কত বেগে গতিশীল হইতে পারে, ধরলাম উনি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর এই ব্যক্তিটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। V2 = 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তো ঠিক আছে, তো যখন তারা গতিশীল থাকবে তখন তোমাকে কি ধারা পরিমাপ করতে হবে, গতিশীল থাকলে তোমাকে অবশ্যই ভরবেগ ধারা পরিমাপ করতে হবে, যে কার ভরবেগ বেশি, যার ভরবেগ বেশি হবে সেই তারই জড়তাটা হবে বেশি। আচ্ছা,
তো তাহলে এখানে যদি এটার ভরবেগ করি, প্রথম ব্যক্তির ভরবেগ মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু 2 × 2 = 4 p1। আর এই যে ব্যক্তি ছিলেন ওনার p2 উনি হচ্ছে 3 × 1 = 3 কেজি মিটার পার সেকেন্ড, এটাও এখানে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে দেখা যাচ্ছে এখন আমার যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন ওনার ভরবেগ হচ্ছে 3 কেজি মিটার পার সেকেন্ড, আর প্রথম যে ব্যক্তি ছিল উনি হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ যার বেশি গতিশীল অবস্থায় ওই ব্যক্তির জড়তা বেশি থাকবে। অর্থাৎ তুমি যদি চাও এই ব্যক্তির বেগ একটু কমাতে এবং একই পরিমাণ ওনার ক্ষেত্রেও কমাতে, তাহলে দুইজনে রিডিউস করার ক্ষেত্রে তোমার ওর ক্ষেত্রে বেশি বেগ পেতে হবে, অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হবে কি প্রথম ব্যক্তির ক্ষেত্রে। দেখো প্রথমে যেটা হচ্ছিল, প্রথমে আমার দ্বিতীয় অর্থাৎ প্রথম কেসে আমার যে দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন ওনার বেগ বৃদ্ধি করাটা বা অবস্থানের পরিবর্তন করাটা ছিল প্রথম ব্যক্তির তুলনায় কষ্টসাধ্য, অর্থাৎ এখানে আমার বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছিল প্রথম ব্যক্তির তুলনায়। আর আমার সেকেন্ড কেস যেটা হচ্ছে, সেকেন্ড কেস বলতে আমি আসলে গতিশীল অবস্থাকে বোঝাচ্ছি। গতিশীল অবস্থায় যেহেতু তার ভরবেগের পরিমাণ বেশি, অতএব তার জন্য আমরা যদি তার অবস্থানের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন করতে চাই, এক্ষেত্রে আমার ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে প্রথম ব্যক্তির ক্ষেত্রে বেশি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আসলে জড়তার যে সম্যক ধারণা। তাহলে আমরা জানতে পারলাম জড়তা কি। জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় থাকতে চায়, অর্থাৎ যে অবস্থায় আছে অলওয়েজ সে অবস্থায় বজায় রাখতে চায়, এই ব্যাপারটা হচ্ছে জড়তা। জড়তা অবস্থানের সাপেক্ষে দুই প্রকার হইতে পারে, একটা গতি জড়তা, একটা স্থিতি জড়তা। গতি জড়তার পরিমাপক কি ভরবেগ, স্থিতি জড়তার যে পরিমাপক ছিল পরিমাপক কি এটা হচ্ছে শুধুমাত্র ভর। ঠিক আছে, আর এগুলার তো যে একক টেকক এগুলার তেমন এখন কিছু বলবো না। এখন আমরা যাব বলের ধারণা। আচ্ছা, এইটার থেকে আমরা জড়তার যদি আমরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়, তাহলে এখন আমরা যাব যে তাইলে বল জিনিসটা কি। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে দুইটা যে ব্যক্তি ছিলেন, এই দুই ব্যক্তির দুইটা অবস্থা ছিল। আচ্ছা, এখন প্রথম কেসটা ধরি। কি কেস ধরা যায়? প্রথম কেসটা ছিল আমাদের গতিশীল, কেস 1। আচ্ছা, এটা মুছে দিই, এটা আমাদের লাগবে না। আমরা ফার্স্টে কেস 1 ধরি। কেস 1 হচ্ছে আমাদের গতিশীল অবস্থা। কেস 1 হচ্ছে গতিশীল অবস্থা। আচ্ছা, গতিশীল অবস্থায় প্রথম যে ফার্স্ট পারসন, ওনার ভরবেগ কত ছিল? 4 কেজি মিটার পার সেকেন্ড। আর আমাদের সেকেন্ড যে পারসনটা ছিল ওর ভরবেগ কত ছিল? 3 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন তুমি যদি তার জড়তার তার যে অবস্থা, যে ভরবেগের পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভরবেগের পরিবর্তন করতে গেলে তোমার যে প্রচেষ্টা বা প্রয়াসটা হবে, অর্থাৎ কোনো বস্তুর অবস্থার যে পরিবর্তন ঘটাতে সক্ষম, ওইটাই হচ্ছে আমার বল। তাহলে এইটার থেকে আমরা অনেকটা বলের কনসেপ্টটা পাবো, যে বল কি। বল হচ্ছে এমন একটা জিনিস যেটা বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। এখানে দুইটা কথা আসে। প্রথম কথা হচ্ছে করে, অর্থাৎ করতে সক্ষম হচ্ছে, আর দ্বিতীয়ত বলতে পারি করতে চায়। করতে চায়। আচ্ছা, করে বলতে কি, ধরো ফার্স্ট যে পার্সনটা আমার ছিলেন ওনার কেসে কি হইতে পারে, আমি তাকে ফোর্স অ্যাপ্লাই করলাম এবং অ্যাপ্লাই করার মাধ্যমে যে ওনার ভরবেগ ছিল এটা 4 কেজি পার মিটার সেকেন্ড, 4 কেজি মিটার পার সেকেন্ড থেকে 6 কেজি মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। আর ওনার ছিল 3, ওনারটারে নিয়ে আসলাম 2 কেজি মিটার পার সেকেন্ডে। অর্থাৎ এখানে আমি ইনক্রিজ করলাম, ডিক্রিজ করলাম, যাই হোক এটা আসলে দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এখন আমি যদি বলি যে এইটা গেল হচ্ছে করের উদাহরণ। এখন আসো করতে চাই কিভাবে, করতে সক্ষম হয় না আর কি। ব্যাপারটা হচ্ছে এমনটা, ধরো এখানে একটা দেওয়াল আছে অনেক স্টিফ এবং অনেক স্ট্রেংথ আছে দেওয়ালের। তো ধরো আমার এই বোর্ডের পিছনে একটা দেওয়াল আছে, তাই না? তো আমি এখন যদি এই বোর্ডটাকে যদি ধাক্কা দেই, বা মনে করো যে দেওয়ালটাকে যদি অনেক জোরে ধাক্কা দেই, আমি কিন্তু বল প্রয়োগ করতেছি, কিন্তু আসলে আদতে কোনো কাজ হচ্ছে না। আসলে এই যে বস্তুর যে ভরবেগ ছিল, দেয়ালের ভরবেগ কত হবে? দেয়ালের ভরবেগ কিন্তু 0, স্থির আছে না?
ঠিক আছে। আচ্ছা স্থির তো তাহলে শুধুমাত্র ভরই ধরি, তাহলে ভরও যদি ধরি আমি যত ফোর্সই অ্যাপ্লাই করি না কেন আসলে কিন্তু দেয়ালের অবস্থার কোনো পরিবর্তন হবে না, স্থির দেয়াল অলওয়েজ স্থির থাকবে। তো এই জিনিসটা হচ্ছে কি আমি কিন্তু আসলে করতে পারি নাই কিন্তু করার চেষ্টা করছি। তো এইটা হইতে পারে দুইটা কেস, তুমি যদি বল প্রয়োগ করো সবসময় যে ভরবেগের পরিবর্তন হবে বা যে সবসময় যে বস্তুর যে জড়তা যে তুমি পরিবর্তন করতে পারবা তা না, তবে তুমি করার চেষ্টা করতে পারো। তো এটা দুইটা কেস হয়, এক হয় আমরা করতে পারি আর এক হয় করার চেষ্টা করতে পারি। তাহলে বল কি? বল হচ্ছে যা জড়তার পরিবর্তন করে অথবা করতে চায়, এটা হচ্ছে আমাদের জড়তার বলের সংজ্ঞা। আচ্ছা আমরা জড়তা বুঝতে পারলে বলও আমরা ইজিলি বুঝতে পারবো। এখন আসো এই যে নিউটনীয় বলবিদ্যা পড়তেছি, যেহেতু আমরা নিউটন স্যারের বলবিদ্যা পড়তেছি অথবা আমাদের কি করতে হবে, ওনার তিনটা সূত্র আগে জানতে হবে। বেসিক যে তিনটা সূত্র ছিল যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই তিনটা ল সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা ফার্স্ট লটা একটু বলি। ফার্স্ট ল আসলে কি বলতেছে? ফার্স্ট ল অফ নিউটন বা নিউটনস ফার্স্ট ল, ভালোভাবে যদি লিখতে যাই নিউটনস ফার্স্ট ল হয় আর কি, আমি উল্টা লিখছি মনে হয়। আচ্ছা যাই হোক, প্রথমটা বাদ। তাহলে নিউটনের প্রথম সূত্র কি বলে? নিউটনের প্রথম সূত্র কিন্তু আসলে জড়তায়, যে এতক্ষণ তোমাদেরকে বলতেছিলাম জড়তার ধারণা দেয়। কিভাবে জড়তার ধারণা দেয়? যে নিউটনের ফার্স্ট ল বলতেছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় অর্থাৎ অলওয়েজ স্থির থাকে এবং গতিশীল বস্তু সবসময় ধ্রুব গতিতে সরল পথে চলতে থাকে বা গতিশীল অবস্থায় থাকে। তো এই যে সংজ্ঞাটা বলার সময় আমি আবার একটা কাজ করছি। কি কাজ দেখো, সংজ্ঞাটা লিখবো না তোমরা এটা বই থেকে পড়বা। এটা একটা ভালো সংজ্ঞা, আমি তো জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি যে ফার্স্ট ল বলতেছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির এবং গতিশীল বস্তু সরল পথে ধ্রুব গতিতে গতিশীল থাকে। তো এইখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, ওয়ার্ডটা ছিল বাহ্যিক বল। বাহ্যিক বলটা কি? তো বাহ্যিক বল বলার সময় বল বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন তুমি ধরো এভাবে ভাগ করতে পারো যে মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার, তাই না? একটা হচ্ছে কি যে মহাকর্ষীয় বল, তারপর একটা হচ্ছে তাড়িৎচম্বক বল, একটা সবল নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল। তো এটা আমি পরে বলতেছি, এমসিকিউর জন্য লাগবে, জ্ঞানমূলকের জন্য লাগতে পারে। তো যেহেতু আশা করি তোমরা এটা নোট করবা, তো নোট করলে ওই জিনিসগুলো যখন বলবো তোমাদের নোট এটা রাখবা। তো বলকে আরেকভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল। আচ্ছা এই হচ্ছে দুইটা, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে 2। দুই প্রকার বল, অর্থাৎ বলকে দুই প্রকার, এই দুই প্রকারে ভাগ করা যায়, বাহ্যিক আর অভ্যন্তরীণ। তো আমরা এই চ্যাপ্টারে, এই যে নিউটনের চ্যাপ্টারে বাহ্যিক বল নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ বলের চ্যাপ্টার কোনটা হবে? ওই যে আমি তোমাদেরকে প্রথমে বলতেছিলাম বস্তুর বিকৃতি হবে কি হবে না, হইলেও কি পরিমাণ হবে, স্থিতিস্থাপকের যে ব্যাপারটা, ওইটা আসলে অভ্যন্তরীণ বলের জন্য হয়। যে কোনো একটা বস্তু কত বেশি স্থিতিস্থাপক ওইটা ডিপেন্ড করে তার অভ্যন্তরীণ বলের জন্য। ঠিক আছে? তো ধরো কি ধরতে পারি, ধরো একটা ঠেলা গাড়ি তো আঁকতে পারবো না, একটা বক্স আঁকি। ঠিক আছে? তো বক্স আঁকি। তো ধরো ঠেলা গাড়িটা আমাদেরকে ঠেলতে হবে। তো একটা ঠেলা গাড়ি যখন স্থির অবস্থায় থাকে, ধরলাম ইউ ইজ ইকুয়াল টু 0, আর কিছুক্ষণ পর ধরলাম ভি ইজ ইকুয়াল টু কি ধরা যায় 2 মিটার পার সেকেন্ড দিই ফর এক্সাম্পল। তাহলে এই একটা যে ঠেলা গাড়ি আমার প্রথমে কি 0 মিটার পার সেকেন্ড বা তার কোনো ব্যাগ ছিল না, সেই স্থির অবস্থায় ছিল। তুমি যখন এটাকে যে কোনো একটা দিক থেকে ধাক্কা দিবা বা ঠেলবা বা টানবা, যাই করো না কেন, তুমি একটা বাহ্যিক বল প্রয়োগ করবা, তখন কি হবে? ধরো বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে। যে এই যে বস্তুর যে তুমি যে গতির পরিবর্তন করলা, এটার জন্য তোমাকে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এখন তুমি যদি এমন করো, ধরো একটা বক্স আছে, ঠেলা গাড়ি না, ধরো বক্সই, তুমি যদি বক্সের ভিতরে ঢুকো, ভিতরে ঢোকার পর তুমি যদি এর দেয়ালকে যদি ধাক্কা দিতে থাকো, তখন কি হবে? তখন কিন্তু এটা আসলে আর বাহ্যিক বল হবে না, তখন এটা অভ্যন্তরীণ বল হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, আর এটা হচ্ছে আমার ইন্টারনাল ফোর্স। তো এইটা যেটা ইন্টারনাল ফোর্স দাও, এখন তোমরাই বলো যে তুমি যদি একটা বক্সের ভিতরে ঢুকার পরে ওই বক্সটাকে যদি ধাক্কা দাও, বক্সটাকে আসলে তুমি সরাইতে সক্ষম হবা? তুমি কিন্তু সরাইতে সক্ষম হবে না, বক্সটা ওইটার জায়গায় থাকবে। তো তুমি এই অর্থাৎ এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা খুব সহজে তুমি রিয়েলাইজ করতে পারবা কি যে অভ্যন্তরীণ বল আসলে তুমি যদি প্রয়োগ করো, অভ্যন্তরীণ বল আসলে এভাবে বস্তুর গতির পরিবর্তন করতে পারে না। আর গতির পরিবর্তন করতে পারতেছে না মানে কি, কোনো প্রকার ত্বরণ আসলে সৃষ্টি হচ্ছে না।
তাহলে আমরা যেটা পড়বো এই চ্যাপ্টারে শুধুমাত্র বাহ্যিক বল নিয়ে পড়বো। এখন কেউ যদি বলো যে ইন্টারনাল ফোর্স ধারাও কি তাহলে কাজ হয় না? ইন্টারনাল ফোর্স ধারা কাজ হয়। যেমন ধরো তুমি একটা কোনো বস্তু, ধরো একটা বাক্স ছিল এরকম, তুমি এটাকে একটু একদিক থেকে ধাক্কা দিলা, বাক্সটা এরকম অবস্থা হলো, তুমি যখন তোমার ফোর্স সরায় নিতেছো, তোমার বাহ্যিক বল, তখন বস্তুটা আবার প্রথম কেস অর্থাৎ ফার্স্ট স্টেট, এটা আমার ফার্স্ট স্টেট, এটা আমার সেকেন্ড স্টেট, এবং থার্ড জায়গা আবার এরকম হবে, ঠিক আছে? তো থার্ড অর্থাৎ তৃতীয় অবস্থায় বস্তু আবার তার আগের অবস্থায় আসলো। অথবা ধরো একটা স্প্রিং রাখলাম, তুমি স্প্রিংটাকে সংকুচিত প্রসারিতই করলা, এবং ছাড়লে আবার কি হবে, বস্তুটা স্প্রিংটা আবার আগের অবস্থায় আসবে। তো এই প্রথম যে অবস্থায় ছিল সে আবার দ্বিতীয়তে এই অবস্থায় আসতেছে। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে বলো তো? এই জিনিসটা সম্ভব হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ বা ইন্টারনাল ফোর্সের কারণে। অর্থাৎ তুমি যতটুকু কাজ করতেছো, তুমি ওই বস্তু ছেড়ে দেওয়ার পর বস্তু আবার আগের জায়গায় রিটার্ন করতেছে, তার উল্টা ওই সমপরিমাণ কাজটা করতেছে। কাজটা কিভাবে হচ্ছে? অভ্যন্তরীণ বলের দ্বারা হচ্ছে। তো এই যে এটা আসলে বলার কারণ হচ্ছে এটা যে কাজ অভ্যন্তরীণ বল দ্বারাও হয়, আবার বাহ্যিক বল দ্বারা হয়। তো আমাদের এই চ্যাপ্টারে ফোকাসটা থাকবে আসলে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্সের উপরে। ইন্টারনাল ফোর্স আমরা সপ্তম চ্যাপ্টারে দেখব। আচ্ছা, তাহলে আমরা বাহ্যিক বলের যে কনসেপ্টটা এটাও পেয়ে গেলাম। এখন নিউটনের ফার্স্ট ল আমাদের জানা শেষ। নিউটনের ফার্স্ট ল বলতেছে কি? ফার্স্ট ল বলতেছে তোমার টোটাল এফ যদি 0 থাকে, সামেশন এফ, এখানে আবার সামেশন দেওয়ার আবার রিজন আছে, যদি 0 হয় তাহলে কি হবে? বস্তুর ভরবেগের আসলে পরিবর্তন হবে না। তো ভর তো কনস্ট্যান্ট, মানে কি 0 হবে, বা আমি যেটা বলতে পারি নিট অ্যাক্সেলারেশন 0 হবে। ঠিক আছে, উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করলে নিট অ্যাক্সেলারেশন 0 হবে। আচ্ছা, তো এফ ইজ ইকুয়াল টু এম এ ভরবেগ এতটুকু। তো এখন আবার এখানে অনেকে বলতে পারো যে সামেশন সাইন কেন ইউজ করলাম? সামেশন সাইন ইউজ করার কারণ হচ্ছে, আমি একটু দেখাই। ধরো কোনো একটা বস্তু ছিল, তুমি তার এদিক থেকে একটা ফোর্স দিতেছো, এদিক থেকে একটা ফোর্স দিতেছো, এদিক থেকে একটা ফোর্স দিতেছো, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3। এখন দেখা গেল যে এইটাকে যদি উপাংশে ভাগ করি, এটার একটা উপাংশ কাজ করবে এদিকে, একটা করবে এদিকে, আর এটার একটা করবে এদিকে, আর একটা করবে কি এই দিকে। তাহলে এটার এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি দুইটা সমান হয়, আর এই দুইটার এক্স এর যোগফল যদি এইটার সমান হয়, তাহলে এই বস্তুর উপর নিট যে বল F1 প্লাস F2 প্লাস F3 0 হবে। অর্থাৎ টোটাল যে বলটা 0 হবে। তো নিট বল 0 হওয়া অর্থাৎ কোনো বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে এবং একাধিক বল কাজ করার ফলে নিট যে বলটা, ঠিক আছে, তার নিট বলটা যদি শূন্য হয়, তাহলে বল প্রয়োগ না করা আর নিট বল শূন্য হওয়া একই কথা ধরতে পারো। তো ওই ক্ষেত্রেও আসলে বস্তুর কোনো ত্বরণের পরিবর্তন হবে না। আবার ধরো কোনো একটা বস্তু সমদ্রুতিতে চলতেছে, ওইটার উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলেও কিন্তু বস্তুটা আসলে থামবে না, সে সবসময় সরল পথে সমদ্রুতিতে একই দিকে চলতে থাকবে। তো এখন আবার আরেকটা প্রশ্ন আসে যে আমি যদি কোনো কিছু একটা মাটিতে যদি ছাড়ি, তো দেখা গেল মাটিতে একটা ধরো মার্বেল বা ধরো একটা চাকাই ধরি, এই ভালো মনে হয়, ধরো একটা টায়ার, ওই যে আমরা যারা গ্রামে বসবাস করি ওরা অনেক সময় ওই যে বাইকের টায়ার বা সিএনজি রিক্সা টিক্সার এগুলো টায়ার চালাইতে দেখি না? ঠিক আছে, আমরা অনেকেই হয়তো চালায় থাকবো, ইভেন আমিও চালাইছি। তো এটা যেটা, এই টায়ারগুলো আমরা যখন চালাই, আমরা কিন্তু অলওয়েজ কি করি যে লাঠি দ্বারা ওই টায়ারটাকে আঘাত করতে থাকি কন্টিনিউ। কেন করি? যাতে সবসময় কন্টিনিউ থাকে। তো এখন কেউ যদি ওই জিনিসটা আমরা যদি বিবেচনায় আনি যে লাঠি দ্বারা কন্টিনিউ এটাকে আঘাত না করলে এটা তো চলে না, এটা তো এক পর্যায়ে যে থেমে যায়। এটার কারণ হচ্ছে কি, যেটার কারণ এটা যেই সারফেসে চলতেছে, ওই সারফেসের উপর আসলে যাওয়ার সময় সে তার গতির বিপরীতে একটা ঘর্ষণ বলের সম্মুখীন হয়। বুঝতে পারতেছো? তো ঘর্ষণ বলের সম্মুখীন হওয়ার কারণে আসলে গতিটা থামে। যদি ঘর্ষণ বলটা না থাকতো তাহলে কিন্তু আসলে এটা থামতো না। এটা শুধুমাত্র বলা অনেকের মনে প্রশ্নের জাগে যে আসলে তখন এইটা কেন এমন হয়, বা আমাদের এরকম অনেক সময় প্রশ্ন জাগে। তো অনলাইন ক্লাসে বা মনে করো এই টাইপের যে ক্লাসগুলোতে, এগুলোতে আসলে সরাসরি ইন্টারেক্ট করার যে ওয়েটা থাকে না, না থাকাতে অনেক কিছু আসলে নিজের থেকে আসলে বলতে হয় যে এই ব্যাপারগুলো, এগুলো অনেক সময় দেখা যায় অফলাইনে যে সরাসরি প্রশ্ন করার একটা চান্স থাকে, তো অনলাইনে থাকে না, এই জন্যই বললাম। তাহলে এখন আসলে আমাদের ফার্স্ট ল শেষ, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড লতে যাব, নিউটনস সেকেন্ড ল। নিউটনস সেকেন্ড ল
দ্বিতীয়টাতে কি বলতেছে? দ্বিতীয়টা বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দুইটা অংশ। প্রথম অংশ বলতেছে যে নিউটনের যে দ্বিতীয় সূত্র ছিল এটার দুইটা পার্ট, টোটালটা তুমি যদি দেখো এখানে এবং ধারা দুইটা পার্ট সংযুক্ত করা। প্রথম যেটা বলতেছে এটা বলতেছে কি যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। ঠিক আছে, আমি কি লিখবো? আমি একটু লিখি যে সেকেন্ড ল কি বলতেছে, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে একটা পার্ট। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। দেখো এই প্রথমটা হচ্ছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে আমার ফার্স্ট কেস, সেকেন্ড লাইনটা হচ্ছে এবং এরপরে সেকেন্ড লাইনটা হচ্ছে আমার সেকেন্ড কেস, অর্থাৎ দুইটা পার্ট। এটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্র যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে ভরবেগের পরিবর্তন, আচ্ছা ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। পরিবর্তনের হার মানে কি? যে আমি তোমাদেরকে কি বলতেছিলাম যে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, এটা কথা দ্বারা বলতেছে যে আসলে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে ডিপি ডিটি অর্থাৎ ডিডিটি অফ পি পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এবং বল যেদিকে ক্রিয়া করে। সেকেন্ড পার্টটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, এটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবে এবং তোমাদেরকে বুঝাই দিব। এটার প্রথম পার্টটা জাস্ট একটা গাণিতিক রূপ আছে, দ্বিতীয় পার্টটার গাণিতিক রূপ আমি দেখাচ্ছি না, বা যাই কিনা আমার জানা নেই, তোমরা থাকলে বলবা। আচ্ছা, তো তাহলে কি লেখা যায়? তো অর্থাৎ এইটার গাণিতিক রূপটা হচ্ছে এরকম। তো এটাকে আরেকটা হিসাবে লেখা যায়, বা ঠিকভাবে লিখি, এফ ইজ প্রপোর্শনাল টু ডিডিটি অফ পি। তো এখন আমাদের এই যে স্যার আইজ্যাক নিউটন যে একটা কাজ করছে, উনি এখানে সমান চিহ্ন আনার জন্য আমরা জানি না একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। তো একটা ধ্রুবক আনছেন কে ডিডি টি অফ পি। তো উনি আসলে এই যে বলের সংজ্ঞাটা এমনভাবে দিয়েছেন যে আমার কে এর মানটা 1 হয়। উনি বলতেছে যে এখানে কে ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এইটা যদি 1 হয়, এফ এর ভ্যালু যদি 1 হয় এবং এই টোটালটার ভ্যালু যদি 1 হয়, তাহলে কি থাকে? তাহলে কে এর ভ্যালু কত? 1 হয়। অর্থাৎ উনি জিনিসটা সহজ করার জন্য এমনভাবে সংজ্ঞা প্রদান করে যে সংজ্ঞার কারণে আসলে কে এর ভ্যালু 1 হয় এবং আমরা এই সূত্রটাকে ডিরেক্ট লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ডিডি টি অফ পি। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস বলা যায়। কি বলা যায়? ডিডিটি অফ পি মানে কি? ডিডিটি অফ পি মানে হচ্ছে ডিডিটি অফ ভর ইন্টু ব্যাক, তাই না? আচ্ছা, তো এটাকে যদি লিখি, কি লেখা যায়? এটাকে লেখা যায় এরকম, এম ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ এম। তো কেউ যদি চাও ডিরেক্ট এইটাও লিখতে পারবা, আবার কেউ যদি চাও 2 নাম্বার ইকুয়েশনটাও লিখতে পারবা। তো এটার দুইটা টাইপ আছে। আর এই টাইপটা হয়তো সব জায়গায় আসলে তোমাদের কাছে এত বেশি ফ্যামিলিয়ার মনে হবে না। তো এই টাইপের কিন্তু কি বলে, এই টাইপের সূত্র থেকেও কিন্তু ম্যাথ আসে। অনেক জায়গায় ভরটা স্থির থাকে, আমার ব্যাকটা পরিবর্তন হয়, এবং এইটাই হচ্ছে আমার মোস্ট কেস, আমরা এইটাই দেখব। এটা হচ্ছে সবচাইতে বেশি থাকে, মোস্টলি তোমার এইটা থাকবে যে তোমার ভরটা স্থির থাকবে, তোমার ব্যাকটা পরিবর্তন হবে। কিন্তু কোনো কোনো জায়গাতে এটা হচ্ছে খুব রেয়ার কেসে থাকে, এটা হচ্ছে আমার রেয়ার কেসে থাকে যে আমার ব্যাকটা স্থির থাকে, ভরটা পরিবর্তন করে। আবার কোথাও কোথাও দেখা যায় উভয়টাই পরিবর্তন করে। উভয়টা কোথায় পরিবর্তন করতে পারে?
ধরো একটা রকেট উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তো এমন যদি হয় যে রকেটটা যত উপরে উঠতেছে তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে অথবা রকেটের ব্যাগটা হ্রাস পাচ্ছে, তো ওই ক্ষেত্রে কি হবে? ওই ক্ষেত্রে কিন্তু উভয়টাই পরিবর্তন হবে। কেন হবে? কারণ রকেট প্রাইমারিলি যখন উঠতেছিল তখন কিন্তু তার টোটাল যে ভরটা, টোটাল ভরটার মধ্যে কিন্তু আমি যেই গ্যাসটা বা ফুয়েলটা নিচ্ছি ওইটা ছিল। তো রকেটের ব্যাপারটা কি হয়, অলওয়েজ কিন্তু সে আসলে গ্যাসটাকে রিলিজ করতে থাকে, মানে তার ভরের একটা পরিবর্তন হইতে থাকে, আবার তার ব্যাগেরও কিন্তু পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? আর আরেকটা ভালো উদাহরণ কি হতে পারে যে আমার ব্যাগ স্থির থাকবে কিন্তু ভরের পরিবর্তন হবে, এটা ধরো কনভেয়ার বেল্ট চিনো অনেকে হয়তো, কোথায় দেখতে পারবা যারা মিলে যাও, মিল না, ধরো আমরা অনেক সময় চাল ভাঙ্গাই, তারপরে মনে করো মরিচ, এগুলো যে গুঁড়া করা হয় মেশিনে, তো মেশিনগুলোর মধ্যে এক ধরনের বেল্ট থাকে যে বেল্টটার মধ্যে দেওয়া হয় বা যে বেল্টটার মাধ্যমে আসলে আমাদের জিনিসটা আসতেছে বা যে বেল্টটার মধ্যে দিচ্ছি যাচ্ছে, বা এটা আরও ভালো উদাহরণ কি হতে পারে, ও হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় ওই যে আমরা ছোটবেলায় আমি নিজেই দেখতাম ডিসকভারি চ্যানেলে একটা প্রোগ্রাম ছিল, গোল্ড রাশ না কি যেন এরকম টাইপের একটা, তো আমার খুব একটা বেশি ভালো লাগতো না। তো ওইটাতে দেখা যাইতো যে কি দেখা যেত জানো, যেটাতে এরকম একটা বেল্ট থাকতো, এই যে এরকম একটা বেল্ট থাকতো, তারপরে এদিকে আবার আরেকটা বেল্ট থাকতো, ঠিক আছে? তারপর আবার এদিকে একটা বেল্ট থাকতো। তো এইখানে মাটি বা কি যেন তারা দিত, তারপরে এটা সামনের দিকে অগ্রসর হয়ে এটাতে এসে পড়তো, তারপর এটা দিয়ে আস্তে আস্তে উপরে যায়, আবার এটাতে পড়তো, তারপরে এদিকে যেত, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। তো এটাতে আসলে কি হয়, এই যে বেল্টে সবসময় কিন্তু সমান পরিমাণে মনে করো যে পাথর বা মাটি ফেলা হয় না, এক এক সময় এক এক টাইপের পাথর মাটি ফেলা হয়। তো তখন এখানে আসলে যেটা হয়, তোমার বেল্টের কিন্তু যে স্পিড, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। বা এটা আর একটা ভালো উদাহরণ আছে, যারা বিভিন্ন মার্কেটে শপিং করতে যাও বা যারা এয়ারপোর্টে যাও, ওখানে দেখবে একটা কনভেয়ার বেল্ট থাকে যেখানে আমাদের ব্যাগগুলা দেওয়া হয়, তারপর ওই যে ব্যাগগুলা কি হয়, যে ব্যাগগুলা চেকিং এর জন্য ঢুকে, তো ওইটা আসলে এটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ বলতে পারি, ঠিক আছে? তো তাহলে এই টাইপের জিনিসগুলোতে তোমার সবসময় ধরো আমি একটা 10 কেজির ব্যাগ দিলাম, তুমি একটা 5 কেজির ব্যাগ দিলে, আরেকজন 15 কেজির ব্যাগ দিল, তাহলে কি আমাদের কিন্তু ব্যাগের ভর কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বেল্ট কিন্তু সবসময় একটা ধ্রুব ব্যাগ বজায় রাখতেছে, অর্থাৎ এখানে ভিটা সবসময় সেম থাকতেছে। তো এই টাইপের যে কেসগুলো, এগুলো আমরা ম্যাথ সলভ করার সময় দেখব, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আর ভর স্থির থাকে ব্যাগ পরিবর্তন হয়, এটা তো আমরা মোস্টলি দেখি, আবার দুইটাও একসাথে হইতে পারে, তবে দুইটার কেস খুব একটা বেশি আসে না। তো এতটুকু আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, বলের যে সংজ্ঞা দেওয়া হয়, বলের যে সংজ্ঞা দেওয়া হয়, ওই সংজ্ঞাটা দেওয়া হয় কখন, যখন আমার ভর স্থির থাকে। ভর স্থির থাকলে কি হবে দেখো তো, আমি এটা মুছবো, আচ্ছা এটা মুছি। ভর যখন স্থির থাকে, মেইনলি ইকুয়েশন কিন্তু ওইগুলা, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশন জানলেই হচ্ছে। তো এইটাই লিখি, এটা এই পাশে লিখি, F ইজ ইকুয়াল টু এম ডিডিটি অফ ভি, ভি এর উপরে আসলে একটা ভেক্টর সাইন দেওয়া উচিত যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এবং এফ এর উপরেও দেওয়া উচিত, ডিডিটি অফ এম। এখন দেখো, ভর যদি ধ্রুব থাকে, তোমরা হয়তো জানো যে ধ্রুব কোনো জিনিস, অর্থাৎ ধ্রুব রাশিকে যদি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা হয়, ফলাফল হয় শূন্য। F is equal to m ddt of v plus 0, তাহলে f বার is equal to কি লেখা যায়, ddt of v, অর্থাৎ ব্যাগকে যদি সময়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে ত্বরণ। তাহলে এটার থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, আমাদের 3 নাম্বার ইকুয়েশন, এখানে বলতেছে f is equal to ma, ঠিক আছে? এবং বস্তুর ভর যদি থাকে 1 কেজি, ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওই ক্ষেত্রে তাদের যে ভর এবং ত্বরণের যে গুণফল, ওইটা কত হবে, ওইটা হবে 1 নিউটন। তো এটার থেকে আমরা 1 নিউটনের যে সংজ্ঞাটা ছিল, বইয়ে ছিল, আমার ভালোভাবে মুখস্থ নাই, তোমরা মুখস্থ করবা। তো এটার থেকে আসলে 1 নিউটন বল বলতে কি বোঝায়, এটার একটা কনসেপ্ট পাওয়া যায় কখন, যখন আমার ব্যাগটা, সরি আমার বলটা যখন ধ্রুব থাকে, বল ধ্রুব থাকলে যেটা থেকে কোন দিকে যাই, এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা আস্তে আস্তে এই ইকুয়েশনটাতে আসতেছি, অর্থাৎ এইটারই আরেকটু মডিফাইড রূপ হচ্ছে এইটা। তো এটার থেকে আমরা আসলে কি দিতে পারি, এটা থেকে আমরা বলের ধারণা দিতে বা সম্যক ধারণা নিতে পারি। আচ্ছা,
তাহলে আমরা দুইটা হলো না, নিউটনের প্রথম সূত্র আর নিউটনের প্রথম সূত্রের তো ওইভাবে গাণিতিক কোনো রূপ নাই, দ্বিতীয় সূত্রের একটা গাণিতিক রূপ আছে। এই তিনটা কেস, F ইজ ইকুয়াল টু এম এ পড়তে পারি, F ইজ ইকুয়াল টু ডিডিটি অফ পি পড়তে পারি, অথবা F ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিডিটি অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিটি অফ এম পড়তে পারি। আচ্ছা, এখন কেউ আর প্রশ্ন করো না যে এই সূত্র কোথা থেকে পাইলাম, যে ডিডিটি অফ এম ইন্টু ভি কে ভাঙলে এটা কিভাবে হয়। এটা তোমাদের ভেক্টরের চ্যাপ্টারে তোমাদেরকে ভেক্টরের চ্যাপ্টারে এরকম একটা সূত্র ছিল, আমি এটা ব্ল্যাক কালারে লিখি। হ্যাঁ, তাহলে এরকম একটা সূত্র ছিল, ডিডিটি অফ এক্স ইউ ভি সমান ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এরকম একটা সূত্র ছিল না। এইটা একটু তোমরা খেয়াল করবা যে ওই চ্যাপ্টারে 10টা বেসিক সূত্র দেওয়া অন্তরীকরণের। কারণ তোমরা যারা যেই বেচ, তুমি কেউ যদি এখানে যদি 24 বেচ থাকো, সে তো 24 থাকার সম্ভাবনা নাই, বা 25-26-এর ক্ষেত্রে 25 হয়তো এই টাইপের ম্যাথ করতে পারো। তো অন্তরীকরণের চ্যাপ্টারে যারা করছো তারা হয়তো এটা জানো। 26 বেস তোমরা অতটা ইন্ট্রোডিউস না, এটার সাথে ফ্যামিলিয়ার না। তো তোমরা ভেক্টর চ্যাপ্টারে যে 10টা বেসিক সূত্র, 10টা বেসিক সূত্র মনে রাখবা, কারণ ওই বেসিক 10টা সূত্র তোমাদের ফিজিক্সের জন্য লাগবে। ইন্টিগ্রেশনেরও কিন্তু 10টা না কয়টা সূত্র ছিল এটাতে, এর মধ্যে এইটা একটা সূত্র, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস যেটার আগে, সেটা হচ্ছে ধ্রুব। কোনো ধ্রুব রাশিকে যখন ডিফারেন্সিয়েশন করা হয় তখন তার ভ্যালু হয় 0। এর মধ্যে ধরো ইউ বা ভি এর মধ্যে কেউ যদি একজন যদি কনস্ট্যান্ট থাকতো বা ধ্রুব থাকতো, তখন আমরা ধ্রুবককে কখনো ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। তো এটা ওই চ্যাপ্টারেই কিন্তু আসলে আছে। তো ওই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে আসলে এই সূত্রটা আসে। তো আচ্ছা, তো চলো আমরা এখন নিউটনের সেকেন্ড ল থেকে কি করব, সেকেন্ড ল সম্পর্কিত কয়েকটা ম্যাথ করি। তো এই ক্ষেত্রে তোমাদের সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে। অ্যাডভাইসটা থাকবে কি, অ্যাডভাইসটা হচ্ছে প্রথমে যখন কোনো একটা চ্যাপ্টার করবা, যদি কারো যদি চ্যাপ্টারটা আগে করা থাকে, সে হয়তো এখন বা আগে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করছো, সে এখন কি করতে পারো, সে একটু কমপ্লেক্স ম্যাথের দিকে যাইতে পারো, বা টাফ যে ম্যাথগুলা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তবে যারা একদম ফার্স্ট টাইম ধরবা, ওদের প্রতি সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে, প্রথমে একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিতে গেলে এবং কনফিডেন্স পেতে গেলে তোমাকে আগে বেসিক লেভেলের ম্যাথগুলা করতে হবে। তো আমি কয়েকটা বেসিক লেভেলের ম্যাথ আগে একটু করাই, তারপরে আমরা আসলে পরবর্তীতে অর্থাৎ চ্যাপ্টার শেষে আমরা যে ম্যাথগুলা থাকবে, আমাদের টাফ ম্যাথগুলা থাকবে, ওগুলা করতে যাব। কোথায় উদাহরণ, কোথায় একদম বেসিক লেভেলের ম্যাথ কি করানো যায়। হ্যাঁ, এখানে লেখা আছে একটি 588 নিউটনের ওজনের বস্তুকে, আমাদের প্রথমটা ছিল একটি 588 নিউটন ওজনের বস্তুকে 0.7 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে হলে 0.7 স্কোয়ার ত্বরণ দিতে হলে কত বল করতে হবে, ঠিক আছে। তো এটা একদম একটা বেসিক লেভেলের সূত্র। তো প্রথমে দেখো আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে বস্তুর ওজন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি সমান কত দেওয়া, 588, বা এম ইজ ইকুয়াল টু 588 ডিভাইডেড বাই জি এর ভ্যালু বসাচ্ছি 9.8, তাহলে কত হয়, 9 সম্ভবত 6 হইতে পারে না, 6 হবে মনে হয়, আমার হাতে ক্যালকুলেটর নাই। 6 8 48, তারপরে হচ্ছে 4, হ্যাঁ এটা হচ্ছে 6 কেজি। তাহলে বস্তুর ভর আমার কাছে এখন আছে, বস্তুর ভর হচ্ছে 6 কেজি। এখন বস্তুকে ত্বরণ দিতে হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 0.7, বস্তুর ভর কত, এম ইজ ইকুয়াল টু 6 কেজি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, 0.7 ইন্টু 6 নিউটন, 42 4.2, এই যে এটা হচ্ছে আনসার। তো আনসার হচ্ছে 4.2 নিউটন বল প্রয়োগ করতে হবে, একদম বেসিক লেভেলের একটা করলাম। আরেকটা বলতেছে, সেটাও লিখে দিই, তোমরা প্রথমে বেসিক লেভেলের গুলাই করবা,
জাস্ট এইটার জন্য যে তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার কিনা বা তুমি কোশ্চেন ধরতে পারতেছো কিনা। এখানে কিন্তু একটা ট্রিক্স খাটাইছে, ওরা কিন্তু ডিরেক্ট চাইলে ভরের মানটা দিতে পারতো, ওরা কিন্তু নিজেরাও আবার একটা ওজন, যখন ওজন শুনবা না যে এত নিউটন, যেমন এখানে কি ছিল 588 নিউটন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে একটা নিউটন মানে কি, একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স দেওয়া, আবার আমাকে ফোর্স নির্ণয় করতে বলতেছে মানে কি। এই জন্য বেসিকগুলা করবা যে তুমি কোশ্চেন ধরতে পারো কিনা এটা বোঝার জন্য। 30 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, আচ্ছা পরেরটা বলতেছে 30 কেজি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ এত হয়। 1 মিনিটে বেগ 36 কিলোমিটার পার আওয়ার হয়। এখানে দেখো কি কি দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে m ইজ ইকুয়াল টু 30 কেজি, 2 নম্বরে দেওয়া আছে টাইম t ইজ ইকুয়াল টু 1 মিনিট, এটাকে SI এ নিলে হয় 60 সেকেন্ড। তারপরে দেওয়া আছে ব্যাগ ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিব, মিটার পার সেকেন্ডে নিলে হয় 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে 3.6 দ্বারা ভাগ করবা, যখনই কিলোমিটার পার আওয়ার থাকবে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে আসবে। ঠিক আছে, আমাকে লাগবে কি, আমার বল নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি F ইজ ইকুয়াল টু ma। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ফিজিক্সে আমাদের যেটা প্রবলেম হয়, ম্যাথে কিন্তু সরাসরি ম্যাথটাই দেওয়া থাকে, যে তুমি ম্যাথটা ডিরেক্ট সূত্র ধরে আগাইতে পারবা। ফিজিক্সে এটা অনেকের প্রবলেম হয়, তোমাদের মধ্যে কাদের হয় আমার জানা নাই, যে কোয়েশ্চেন পড়ার পর আমি বুঝতে পারতেছি যে বল নির্ণয় করতে হবে, বল F ইজ ইকুয়াল টু ma, এটাও আমি জানি সূত্র, কিন্তু কিভাবে এতটুকু পর্যন্ত আসবো বা কোন দিক থেকে শুরু করে কোন দিকে আসবো এইটা আমাদের কারো মাথায় অনেক সময় ধরে না। তো এইটার জন্য তুমি কি করবা, তোমার লাস্টে যে জিনিসটা লাগবে, যে আমার বল লাগবে, বলের জন্য কি করতে হবে, F ইজ ইকুয়াল টু ma লাগবে। m এর ভ্যালু আমাদের দেওয়া আছে, m কত 30, দেওয়া নাই কি a, দেওয়া নাই। a মানে কি, a মানে হচ্ছে যে ব্যাগের যে পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই টি। এখন দেখো টির ভ্যালু কিন্তু দেওয়া আছে, টি কত 60 সেকেন্ড। ব্যাগের পরিবর্তন, কত বল প্রয়োগ করলে 1 মিনিটে ব্যাগ এত মিটার হয়, মানে বোঝাই যাচ্ছে যে বস্তুটা স্থির ছিল, কত বল প্রয়োগ করলে মিনিট, আচ্ছা বোঝাই যাচ্ছে বৃদ্ধি পাবে, এত হয় না, এত বৃদ্ধি পাবে লেখা, এত বৃদ্ধি পাবে। এর মানে আমার ডেল ভির মান দেওয়া আছে। এত হওয়া আর এত বৃদ্ধি পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। যদি বলতো 30 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আবার প্রশ্ন থাকতো আদিবেগ কত, তখন আদিবেগ শূন্য হইলে সলভ করতে পারতাম, কিন্তু আদিবেগ যদি শূন্য না হয় অন্য কিছু হইতো তখন আবার পারতাম না। কেন পারতাম না, তার কারণটা আসলে পরিবর্তনটা আমার জানা নেই। তাহলে এখন আমার ডেল ভির ভ্যালু দেওয়া আছে 10, ঠিক আছে, তাহলে এটা এখন সলভ করে, এটা করলে নিচে থাকে 6, এটা কত থাকে 5, তাহলে আমার আনসারটা হবে 5 নিউটন। বুঝতে পারতেছো তো, আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ করলাম। যেমন প্রথম লাগবে হচ্ছে কত বল, তো বল F ইজ ইকুয়াল টু ma, তো এর মধ্যে এ সরাসরি দেওয়া নাই, আমি ইনফরমেশনগুলোর মধ্যে এ কে কি লেখা যায়, ডেল ভি ডিভাইডেড বাই টি। তো এটা আচ্ছা, কেউ যদি এখন আবার বলো যে এ ইজ ইকুয়াল টু এইটা কিভাবে হইলো, এটা কিন্তু এই চ্যাপ্টারের টপিক্স না, এটার আগের চ্যাপ্টারের টপিক্স বা 9-10 এর টপিক্স। এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো তোমরা হয়তো তোমাদের আগের ক্লাসগুলো একটু রিভিউ করলে বুঝতে পারবে এক ভিতর থেকে ত্বরণ আসতেছে। আচ্ছা এই গেল আমাদের দুইটা বেসিক লেভেলের কোয়েশ্চেন। এখন কি করব, একটু হার্ড যাব, আরো একটা ইজি কয়েকটা কোয়েশ্চেন আগে সলভ করি, তারপরে আমি দেখি। একদম বেসিক লেভেলের হয়ে যায়। আচ্ছা মোটামুটি এখনকার যে কোয়েশ্চেন প্যাটার্ন, ওই প্যাটার্নে আসলে এগুলো কিছুই না, মোটামুটি একটু বলা যায়। একটু ভালো কয়েকটা অঙ্ক, দুই একটা অঙ্ক দেখি, দুইটা অঙ্ক দেখাইলে মোটামুটি হয়তো এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর F ইজ ইকুয়াল টু m এর মনে হয় না আর থাকবে। তারপরে আমরা নিউটনের তৃতীয় সূত্রে যাব, কাজ করতেছে তো। 10 নিউটনের উপর 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর ক্রিয়া করে,
আমাদের কোশ্চেনে বলতেছে 10 নিউটন বল 2 কেজি বস্তুর উপর ক্রিয়া করে। ঠিক আছে, 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, বস্তুটা আসলে স্থির ছিল, আমি লিখি নাই, এই জন্য মুখে বলতেছি 10 নিউটন বল 2 কেজি একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে এবং কতক্ষণ ক্রিয়া করে? 4 সেকেন্ড পর। আচ্ছা, 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, প্রথম থেকে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? দেখতে কি মনে হচ্ছে? দেখতে মনে হচ্ছে এটা গতির চ্যাপ্টারের একটা ম্যাথ, যে কত দূর যাবে। এখানে গতির ব্যাপার স্যাপার আছে, তাই না? তো গতির যেহেতু ব্যাপার আছে, এই যে ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য তোমাকে অবশ্যই তৃতীয় চ্যাপ্টারটা আগে পড়া থাকতে হবে, বা তৃতীয় চ্যাপ্টার পড়া না থাকলেও আমাদের 9-10-এর অ্যাটলিস্ট, হ্যাঁ, আমাদের 9-10-এর অ্যাটলিস্ট যে গতির চ্যাপ্টারটা ওইটা পড়া থাকতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটু বলি, আমরা ঘটনাটা দেখি কি হয়। আমাদের ধরো বস্তুটা কিরকম হইতে পারে। ধরলাম বস্তুটা এরকম একটা বলের মতো, ঠিক আছে? বস্তুটা ধরো 8 সেকেন্ডে এইখানে যায়, তারপরে এইখানে যায়। এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, এবং এতটুকু ডিস্টেন্সে আসলে অতিক্রম করে এইখান থেকে এই একদম এতটুকু, আর এটা হচ্ছে তার 4 সেকেন্ডে। এর মধ্যে এই যে অংশটা ছিল, ধরলাম এটাকে কি ধরা যায়? S1, এটা ধরলাম S2। এই S1 অংশে তার উপর বল প্রয়োগ করতেছিল কত নিউটন? 10 নিউটন, ঠিক আছে? তো এই এতটুকু অংশ, এই 4 সেকেন্ড সে যখন যাচ্ছিল, তার উপর প্রতিনিয়তই 10 নিউটনের একটা বল প্রয়োগ করা হচ্ছিল। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এবং এখানে বল প্রয়োগ করাটা বন্ধ হয়, এবং এর উপর বস্তুর উপর আর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় না। বস্তুটা বাহ্যিক কোনো বলের প্রভাব ছাড়াই ওই যে আগে যে বল প্রয়োগ করার ফলে যে স্থির অবস্থা। এবং এখানে আরেকটা জিনিস লিখে দেই, যে এখানে বস্তুর বেগ হচ্ছে u ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এখানে v1 ইজ ইকুয়াল টু আমার জানা নাই, এখানে v2 আমাদের লাগবেও না, আমাদের শুধু এইটা লাগবে যে এইখান পর্যন্ত যাওয়ার জন্য কতটুকু, কারণ এইখানে v1 আর v2 সেম থাকবে। ধরো এটা ধরলাম x মিটার পার সেকেন্ড, এটাও তাহলে xই থাকবে। কেন x মিটার পার সেকেন্ড থাকবে? কারণ এই x পর্যন্ত বৃদ্ধি করার পর এরপরে এর উপর আর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না, যার কারণে এই এতটুকু জায়গা বস্তুটা সমদ্রুতিতে অগ্রসর হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দুইটা আলাদা আলাদা স্টেজে সলভ করব। তো প্রথম স্টেজে আমাদের জানতে হবে যে এইখানে আসলে বেগ কত ছিল, শেষ বেগ কত ছিল। এটার জন্য কি করব? আচ্ছা, প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে বস্তুর উপর কত ত্বরণ ক্রিয়া করতেছিল। আমার বস্তুর এফ দেওয়া কত? 10 নিউটন। বস্তুর ভর এম দেওয়া কত? 2 কেজি। তাহলে বস্তুর ত্বরণ কত? 10/2 = 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার বস্তুর ত্বরণ। এই ত্বরণ তার উপর কাজ করতেছিল। কতক্ষণ কাজ করছে? 4 সেকেন্ড যাব। তাহলে বস্তুর বেগ কত হবে? তাহলে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউর ভ্যালু কত? আচ্ছা, আমার ইউ কি বোঝা যায় না? আমি ভি নোট লিখলেই মনে হয় ভালো হবে, ইজিলি বুঝতে পারবো। একটু সুন্দর করে লিখি। এই যে ইউ ছিল আমার 0 প্লাস এ কত ছিল? এ ছিল 5 ইন্টু টি কত? টি হচ্ছে 4 সেকেন্ড যাবত কাজ করতেছিল। তাহলে আমার ভি হবে 4×5 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে এক্সটা মুছে দিই, আমরা এখন এক্সের ভ্যালু সবাই জানি। আমার এখন এক্সের ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড।
এবং পরবর্তী যে 4 সেকেন্ড, 4 সেকেন্ড তো হ্যাঁ, পরবর্তী 4 সেকেন্ডে এই বেগে এসে সমুদ্রতীরে অগ্রসর হয়। আচ্ছা, এই জায়গায় তো আমরা V1 জানলাম, তাহলে আমাকে এখন বের করতে হবে যে এতটুক জায়গা আসলে সে অর্থাৎ এই সময় সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, কত ডিস্টেন্স অতিক্রম করছে। এবার এটা একটু দেখি। S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার ইউ ইজ ইকুয়াল টু 0, টি এর ভ্যালু আর না বসাই, হাফ এর ভ্যালু কত বলো তো, এর ভ্যালু হচ্ছে 5 এবং টি কত, টি হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 4 16, 16 ডিভাইড বাই 8 40, এটা হচ্ছে 40 মিটার। তাহলে ফার্স্ট এই এতটুক অর্থাৎ S1 সমান আমার যেটা বের হইছে, আমার S1 সমান হচ্ছে 40 মিটার। আচ্ছা, আর S2 সমান কত হবে, কারণ এই জায়গাটা তো জাস্ট ধ্রুব বেগে অগ্রসর হচ্ছে, এই জায়গাটা হবে শুধুমাত্র v ইন্টু টি। তো আমার v হচ্ছে কত 20, টি হচ্ছে আমার 4, তাহলে যেটা করতে পারি 80 মিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার, আর এই জায়গা থেকে একদম এখান পর্যন্ত গেছে এটা হচ্ছে আমার 80 মিটার। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে আমার 120 মিটার। মানে তুমি যদি S1 প্লাস S2 যোগ করো কত হবে, S1 হচ্ছে আমার 40 প্লাস 80 সমান সমান 120 মিটার। এটাই হচ্ছে আমার আনসার। তো এইখানে আসলে তোমরা সব জায়গায় দেখতেছো যে আসলে এখানে গতির সবকিছু ইউজ করা হইতেছে গতির চ্যাপ্টারে, কিন্তু এখানে আসল টুইস্টে আসে কোথায়, যে আমাকে প্রথমে কিন্তু এর ভ্যালুটা দেওয়া হয়নি, আমরা এটা কোনখান থেকে নির্ণয় করছি, এটা আমরা যে আমাদের দ্বিতীয় সূত্র ছিল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নির্ণয় করছি। ঠিক আছে, তো এখন কি আরেকটা করা যায় কিনা, লাস্ট এই একটা টাইপ, যেমন অনেক বড় হবে ম্যাথটা। এটা করলে আমাদের মোটামুটি এটা আসলে গতির চ্যাপ্টার রিলেটেড বেশি সূত্র মনে হচ্ছে। তারপরে এটা আমরা করব, এটা করলে আমাদের ভরবেগ সম্পর্কিত আর কোনো ম্যাথ আসলে থাকবে না। এরপরে যদি যাই আসলে বেসিক লেভেলে আর থাকে না, এরপরে কিছু কিছু থাকে, ওগুলো আবার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের দিকে যায়। তো প্রথম প্রথম আসলে অতটা টাফ কোশ্চেনের দিকে যাওয়া দরকার নেই। মানে প্রথমে আমি তোমাদেরকে যে 2টা না 3টা দেখাচ্ছিলাম ওগুলো ডিরেক্ট একদম F = m এর সূত্র অ্যাপ্লাই করলে চলে। আর লাস্টের এইটা এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি দ্বিতীয় এবং দ্বিতীয় না, তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার রিলেটেড। তো এখানে কোশ্চেনটা কি বলতেছে, কোশ্চেনটা বলতেছে 50 কেজি ভরের ব্যক্তি 19 এত কেজি ভরের গাড়িতে স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে চালানে। 50 কেজি ভরের ব্যক্তি 1950 কেজি ভরের একটি স্থির গাড়িকে সমত্বরণে প্রথম 10 সেকেন্ড চালালেন। আচ্ছা, তারপরে বলতেছে অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর 1 সেকেন্ড এর মধ্যে গাড়িটি থামালেন। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে দূরত্ব কত? যাত্রা শুরু 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে মোট অতিক্রান্ত
দূরত্ব কত, গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যে কাজটা করতে পারো, তোমরা প্রথমে প্রশ্নটা তুলতে পারো, বা বইয়ে হয়তো থাকতে পারে, তো কোনো কোথাও আছে নাকি, আছে যাই হোক, আমি তোমরা বইয়েও হয়তো এই টাইপের কোয়েশ্চেন দেখবা। তা আমি ছোট ছোট ভাগে এটা অঙ্কটা আসলে করব। তো প্রথমে কনসেপ্ট দিয়ে আসলে ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটা এরকম, ঘটনাটা হচ্ছে ধরো একটা গাড়ি ছিল, গাড়ির ভিতরে একটা লোক ছিল, লোককে কি দ্বারা দেখাইছে, স্টার মার্ক দ্বারা দেখায়। তো প্রথমে যাত্রা শুরু করে এবং 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চালায়। মানে কি, সমত্বরণে চালানোর অর্থ হচ্ছে 10 সেকেন্ড যাবত ত্বরণ দিচ্ছে, আর 10 সেকেন্ড যাবত ত্বরণ দেওয়ার অর্থ হচ্ছে কি 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই 10 সেকেন্ডে বস্তুর বেগ কিন্তু বৃদ্ধি পায়। এখানে u = 0 ছিল, এখানে v = কিছু একটা হবে। তারপর 10 মিনিট আরও চালায় এবং এই 10 মিনিট পরেও কিন্তু বস্তুর বেগ আগের মতোই ছিল। এটা v দেই 1, এটা দেই 2, এতটুক জায়গা সে সমবেগে চলতেছিল। তারপর বস্তুটা ব্রেক করলো এবং থামলো। ব্রেক করার অর্থ হচ্ছে আবার গতির বিপরীতে বল প্রয়োগ করা। বুঝতে পারতেছো? মানে এইখানে বল প্রয়োগ করে গতি তুলছে, তারপরে চলাচল করে, তারপরে কিছুক্ষণ সামনে অগ্রসর হচ্ছে, এবার আবার বল প্রয়োগ করে বস্তুটাকে থামায় ফেলতেছে। এই তিনটা স্টেজের জন্য আলাদা আলাদাভাবে করতে হবে। আমাদের কি চাইছে লাস্টে, মোট অতিক্রান্ত দূরত্ব চাচ্ছে না, এটার জন্য আমার এই স্টেজ একটা করতে হবে, এই স্টেজের জন্য এই স্টেজ, তিনটা স্টেজ আছে। আর গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান, অর্থাৎ যে ব্রেকটা প্রয়োগ করতেছে, এটা কিন্তু ব্রেক প্রয়োগ করার অর্থ হচ্ছে কি বাহ্যিক বল প্রয়োগ করা। আচ্ছা, প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমাদের মোট ভর। মোট ভর কত বলো তো? গাড়ির ভর হচ্ছে 1950। এই যে দেখো, গাড়ির ভর দেওয়া আছে 1950 কেজি, এটা ধরলাম m1। আর বস্তু বা ব্যক্তির ভর হচ্ছে ধরে নিলাম m2। তাহলে m1 আর m2 দুইটা যোগফল হবে আমার টোটাল m হচ্ছে 2000 কেজি। আচ্ছা, তারপরে বলতেছে 10 সেকেন্ড, t = 10 সেকেন্ড। এই ফেজে ধরলাম টিটাকে t1 ধরি নাকি, এই ফেজ হচ্ছে t1, এই ফেজটা হচ্ছে আমার t2, আর এটা হচ্ছে আমার t3। তাহলে এখানে দেওয়া আছে t1 = 10 সেকেন্ড, t2 = 10 মিনিট বা 600 সেকেন্ড, আর t3 = 1 সেকেন্ড। আচ্ছা, তারপর আর কি কি দেওয়া আছে, 4 সেকেন্ড পর। আচ্ছা, এখন বস্তুর আমার প্রথম দরকার অ্যাক্সেলারেশনটা কত ছিল। আমি এর আগে যে অঙ্কটা করতেছিলাম ওইটাতেও কিন্তু f = m এর থেকে কিন্তু যে a = f/m লিখছিলাম না, ওইখান থেকে কি করছিলাম, এর ভ্যালুটা বের করছিলাম। তাহলে আমার এখন আবার এর ভ্যালুটাই লাগবে। তো এর ভ্যালু কত বলতেছে, দেখো 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে, ঠিক আছে। তো এইটার থেকে আমাকে এখন এই ইনফরমেশনটার থেকে, যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে কি লেখা যায়, আমরা জানি কি, আমরা জানি v = u + at। তাহলে আমাদের ভির ভ্যালু দেওয়া কত, 8 মিটার পার সেকেন্ড, ইউর ভ্যালু 0, এর ভ্যালু আমার জানা নাই, কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করি, আমার এর ভ্যালু কত আসে, আমার এর ভ্যালু আসে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো আমি জানতে পারছি যে আমার গাড়ির যে ত্বরণটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখন দেখি 10 সেকেন্ড পর গাড়ির বেগ আসলে কত হয়। 10 সেকেন্ড পর গাড়ির বেগ হবে v = ইউর ভ্যালু তো 0, u + at যদি লিখি, ইউর ভ্যালু তো হচ্ছে 0, তাহলে 2 × 10 সেকেন্ড মানে কত, 20 মিটার পার সেকেন্ড। এবং এই টাইমে গাড়ি কতটুকু দূরত্ব যায়, s = হাফ at স্কোয়ার, এর ভ্যালু কত, 2, t স্কোয়ার মানে কত, t হচ্ছে 10 সেকেন্ড, মানে 10 স্কোয়ার মানে 100। তাহলে 50 × 2, আচ্ছা এটা 100-ই দিই। তাহলে আমার এই অংশটা হচ্ছে 100 মিটার। আচ্ছা, 100 মিটার গেল। তারপর এখন এই অংশটা হয়েছে, এখন দ্বিতীয় অংশটা করি। দ্বিতীয় অংশটাতে কি করব, দেখো আমার কিন্তু এখন এই যে ভির ভ্যালু জানা আছে, ভির 1 এর ভ্যালু কত হয়েছে আমার, এই যে এখানে বের করছি কিন্তু 20। এখন গাড়ির বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানেও গাড়ির বেগ 20 মিটার পার থাকবে, কিন্তু এই জায়গায় যখন যাবে v3,
v3 ভ্যালু হবে 0 মিটার পার সেকেন্ড লাস্টে যখন গাড়ি থামবে। আচ্ছা, তো এই ফেজটা একদম ইজি। এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে t2 ইজ ইকুয়াল টু কত, যেখানে লেখা আছে এটা হচ্ছে আমার 2 নাম্বারটা, এটা কত 600 সেকেন্ড। তাহলে আমি যদি লিখি এই জায়গা হচ্ছে ফেজ 2 মানে S2 তে আমি জাস্ট ব্যাক দিব 20, সময় দিব 600 সেকেন্ড, সমান কত 6 দুগুণা 12,000 মিটার, মানে 12 কিলোমিটার গেল আর কি। আচ্ছা, এখন আসো এই ফেজটাতে আবার যাই। 1 সেকেন্ডে গাড়িটা থামছে, গাড়ির শেষ বেগ কত, গাড়ির শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 20 মাইনাস, অর্থাৎ এটাও v মাইনাস ইউ প্লাস এটি, ঠিক আছে, ইউ প্লাস এটি, এ আমার জানা নাই, টি হচ্ছে 1, হয়েছে না? এ ইজ ইকুয়াল টু -20। মাইনাস সাইনের যে গুরুত্বটা বা ইম্পর্টেন্সটা কি বলতেছে, মাইনাস সাইন হচ্ছে যে আসলে ত্বরণটা উল্টা কাজ করতেছে, মন্দ না আর কি। তো আমি এটার জাস্ট ভ্যালুটা ইউজ করব, সাইনটা ইউজ করা দরকার নেই। তাহলে আমি এটার ভ্যালুটা জানি, তাহলে আমাকে জাস্ট এখন এতটুকু ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তাহলে আমার ডিস্টেন্স এস ইজ ইকুয়াল টু ইউটি, ইউ কত ছিল 20 ইন্টু 1 মাইনাস হাফ, এর ভ্যালু কত 20 ইন্টু 1। আচ্ছা, এটা আসলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির সূত্র, কিন্তু এখানে প্লাসটা মাইনাস হয়েছে কেন, কারণ এই 20-র ভ্যালুটা মাইনাস তো, তাই। তাহলে এটা হচ্ছে আমার ফেজ 3 এর এস, 20 মাইনাস 10, 20 ইন্টু 1 20 ইন্টু 10, তাহলে এখানে হচ্ছে 10 মিটার। তাহলে আমার টোটাল কত হচ্ছে, আমার S1 কত ছিল 100, এখানে হচ্ছে 10, ঠিক আছে, 100 আর 10 110, আর এখানে হচ্ছে 12,000। তাহলে আমার টোটাল S এর ভ্যালুটা হবে 12,110 মিটার। এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, এখানে হচ্ছে 12 কিলোমিটার, এখানে হচ্ছে 10 মিটার। তাহলে আমি প্রথমটার উত্তর পাইলাম যে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 12,110 মিটার। চাইলে কেউ কিলোমিটারে লিখতে পারো যে 12.11 কিলোমিটার। আচ্ছা, এখন আসো আমাদের দ্বিতীয়টা বলতেছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। তো প্রযুক্ত বলের মান তো একদম সোজা, F ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। তো এম কত, এম হচ্ছে টোটাল 2000, আর এ কত, লাস্ট মোমেন্টে এ প্রয়োগ করা হয়েছে কিন্তু 20। তো চাইলে কেউ মাইনাস ইউজ করতে পারো, মাইনাস কথাটা অর্থ হচ্ছে ফোর্সটা তুমি উল্টা দিকে, অর্থাৎ গাড়ি যেদিকে যাচ্ছে, বস্তু যেদিকে অগ্রসর হচ্ছে তার উল্টা দিকে বল প্রয়োগ করছো, ওইটাও বলতে পারো, অথবা না চাইলে ডিরেক্ট এটাও লিখতে পারো, কত 2000, তাইলে 40,000 এত নিউটন বলের মান। প্রযুক্ত বলের মান এত নিউটন দিলেও হবে, এখানে মাইনাস সাইন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, লাস্টের লাইনে যদি দাও তাহলে একরকম কথা বলবা, না দিলে আরেক রকম বলবা, বুঝতে পারতেছো? আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল ম্যাথ। আর এটা ছাড়া তোমাদের এখন আর দরকার নাই, এখন আমরা পরবর্তী যে আমাদের নিউটনের তৃতীয় যে সূত্রটা আছে, আমরা এখন ওই সূত্রে যাব।